বাবা মায়ের মধ্যে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট শিশুর মানসিক স্বাস্থ্যে কি ধরনের প্রভাবগুলো স্পেসিফিক্যালি ফেলে এবং যেটার প্রেজেন্টেশনটা আসলে বড় হলে কেমন হয়? আচ্ছা, কথা বলতে বলতে হঠাৎ আমার মেমোরি লেনে হঠাৎ ফ্ল্যাশব্যাক যেটা হলো যে কিছুদিন আগে আমি একটা ক্লায়েন্ট দেখেছি, আমাকে একটু শেয়ার করি। হ্যাঁ প্লিজ। আচ্ছা, যেটা হয়েছে যে আমাকে ফোন দিয়ে বলা হয়েছে যে বাচ্চার বয়স 11-12 বছর, ওকে নিয়ে অনেক সমস্যা হচ্ছে এবং তারা মা প্রচণ্ড ওয়ারিড। মা কি করছে? মা ওয়ার্কিং মাদার। বাবা কোথায়? বাবা বাইরে থাকে। আচ্ছা, তো এই ছিল তার ফোনের হিস্ট্রি। বাচ্চা যখন আসলো, আমি বাচ্চার সাথে যখন কথা বললাম, আমি 1 ঘন্টা ধরে শুধু এটুকুই বের করার চেষ্টা করলাম যে বাচ্চাটার মধ্যে কি হচ্ছে, কারণ আমার 15 বছরের অভিজ্ঞতা থেকেও আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না যে বাচ্চার মধ্যে আমি কোনো ধরনের কোনো ইস্যু আমি বুঝে উঠতে পারছিলাম না। কেননা বাচ্চাটা এত বেশি প্লেফুল, এত বেশি জলি ছিল এবং এত মানে কানেকশন বলবো বা কমিউনিকেশনটা এত স্ট্রং ছিল এবং সে খুব সাবলীলভাবে সব কথা বলছিল, সব কিছু করছিল। হ্যাঁ, শুধু সে কথার মধ্যে একটা কথা বলেছে যে মা বেশি থাকে আমার সাথে, বাবা তো থাকে না। তখন আমি বুঝতে পেরেছি হয়তো এখানে কিছু একটা হতে পারে। এরপর যখন আমি মায়ের সাথে কথা বললাম, তখন আমি বুঝতে পেরেছি আসলে বাচ্চার মধ্যে আমি কিছুই পাইনি। বাচ্চাকে প্রতিনিয়ত ব্লেম করা হয় যে আমি আজকে তোমার বাবার সাথে এই অবস্থা শুধুমাত্র তোমার জন্য। এক্স্যাক্টলি, এটা আমরা এখন অনেক বেশি দেখতে পাই যে তোমার জন্য সম্পর্কটা ক্যারি করে গেলাম। এক্স্যাক্টলি, তোমার জন্য সম্পর্ক ক্যারি, আজকে তুমি না থাকলে তোমার বাবাকে আমি কবেই ছেড়ে দিতাম। তখন বাচ্চাটা কি করে, নিজেকে মানে এত বেশি ব্লেম করা শুরু করে, বার্ডেন মনে করে, অপরাধ বোধ তার মধ্যে কাজ করে। তো যখন আমি এক বড়ই হচ্ছি এমন একটা পরিবেশে, যে পরিবেশটাকে আমাকে প্রতিনিয়ত ব্লেম করা হচ্ছে, আমাকে গিলটি বানানো হচ্ছে, যেখানে আমি আমার অবস্থানে আমার অস্তিত্বটাকেই এখানে মনে হচ্ছে যে এটা একটা আনইনভাইটিং একটা কিছু, তো ওয়েলকামিং না। তো সেই জায়গায় তখন বাচ্চাটা কি করে যে তার মধ্যে যেটা হয়েছে, বাচ্চাটার তার ঘুমের মধ্যে দেখা যায় যে সে অনেক বেশি কান্নাকাটি করে এবং সে বলে যে আমি কিছু করিনি। তো তখন মার সাথে কথা বলে যেটা মনে হলো যে অ্যাকচুয়ালি মা বাচ্চাকে প্রচণ্ড ভালোবাসে, মা প্রচণ্ড ডিসিপ্লিন লাইফ লিড করে, বাচ্চাকে নিয়েও তাই করে। বাচ্চার আফটার স্কুল প্রোগ্রামগুলো অনেক বেশি এবং বাচ্চার সাথে মার যে কমিউনিকেশনটা সেটা একেবারেই কম। আচ্ছা, বাচ্চা মার সাথে কমিউনিকেট করে কিন্তু কোয়ান্টিটিভ বেসিসে, তোমাকে এটা করতে হবে, তোমাকে ওইটা করতে হবে, অনেক বেশি ডুজ অ্যান্ড ডোন্টস, মানে আবেগীয় যে একটা সম্পর্ক সেই বিষয়টা একেবারেই নেই। তো ওখান থেকে বাচ্চা আস্তে আস্তে যেটা মনে হয়েছে যে বাচ্চাটা সবই ঠিক আছে, সব ভালো, কিন্তু মার সাথে অ্যাটাচমেন্টের কারণে তার ঘুমের ভেতরে এই বিষয়গুলো ডেভেলপ হয়ে গেছে। এই ক্ষেত্রে আপু, এগুলো কি পরবর্তীতে যদি আর্লি ইন্টারভেনশন হয় তখন কি এটা প্রতিরোধের জায়গা থাকে কিনা, আসলে কোনো রকম বড় ধরনের মানসিক সমস্যা থেকে সে বের হয়ে আসতে পারবে কিনা? আমি অনেক ধন্যবাদ দিই ওই মাকে যে উনি এই সময়ে এসেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে বাচ্চা না, আমার এখন মাকে নিয়ে কাজ করতে হচ্ছে। কারণ হচ্ছে যে বাচ্চাটাকে আমি জাস্ট হয় কি যে কিছু স্পেসিফিক মোমেন্ট থাকে, যেমন আমি যখন রাতে ঘুমাতে যাব, আমি যেন আমার বাচ্চাটার সাথে খুব সুন্দর করে কথা বলে ভালো মন নিয়ে বাচ্চাটা যেন ঘুমাতে যেতে পারে, এটা ইনশিওর করার। কেননা ঘুমের ভেতরেও কিন্তু আমাদের মনটা খুব ভালোভাবে অ্যাক্টিভ থাকে এবং আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা তখন আমাদের ব্রেইনটাকে পুরো জায়গাটাকে নিয়ে অনেক বেশি কাজ করে। তো তখন বাচ্চাটা যখন ঘুমানোর আগে তার ওই প্রেজেন্ট মোমেন্টটা কী ছিল যদি পজিটিভ থাকে, তাহলে বাচ্চাটার কিন্তু ঘুমটা ভালো হয়। এবং যদি পজিটিভ মেমোরি বা পজিটিভ মোমেন্টটা না থাকে, মা যদি বকা দিয়ে বাচ্চা দিয়ে কাঁদতে কাঁদতে ঘুমায়, তাহলে কিন্তু তার ব্রেইনটা ওই মেসেজটাই নেবে, তাই না? তো তখন বাচ্চাটার মধ্যে যেটা হয় যে বাচ্চাটা সকালে ঘুম থেকেও উঠে তার প্রথম যে মেমোরিটা মনে হবে যে রাতে তো আমি বকা খেয়েছিলাম। তো রাতে ঘুমাতে যাওয়ার আগে বাচ্চার সাথে যে সময়টা, ওই সময়টা খুব ইম্পর্টেন্ট। এবং সকালে যখন আমি বাচ্চাকে ঘুম থেকে তুলবো, আমি যেন ওকে বকা দিয়ে না উঠিয়ে দিই, আমি যেন ওর সাথে চমৎকার করে কথা বলে তাকে যেন ঘুম থেকে তুলি। কেননা আমি যখন কারোর সাথে ভালো করে কথা বলি, ওইটার ইম্প্যাক্ট ডেফিনেটলি পজিটিভ ইম্প্যাক্টই পড়বে। আপু, এই যে একটু আগে বললেন যে ডোজ অ্যান্ড ডোন্টস, তো এই বিষয়টা আমরা এখন অনেক বেশি দেখতে পাই যে বাবা মা হয়তো অনেক বেশি কড়া শাসন করছেন এবং আমাদের এখন একাডেমিক কারিকুলামগুলোও এমন যে সারাটাক্ষণ তাকে কমান্ড করতে হচ্ছে, তুমি এটা করবে না, ওটা করবে না, এই পড়ো। এই যে অনেক কড়া শাসন, দূরত্বপূর্ণ একটা সম্পর্ক যেখানে আসলে আবেগের জায়গাটা অনেকটুকুই হয়তো কম, তো এইখানে আসলে পরবর্তীতে বাচ্চার মানসিক বিকাশে এটা কিভাবে প্রভাব ফেলছে, বা এটা কি মানসিক রোগেরও একটা কারণ বলে মনে করেন কিনা?
হ্যাঁ, মানসিক রোগ এটা তখনই হয় যখন এই বিষয়গুলো ছোটবেলা থেকে আমার আনরিজলভ বা আনসলভ থাকে, আনফিনিশড থাকে। তো সেই জায়গা থেকে বলবো যে হ্যাঁ, বাচ্চারা যখন অনেক বেশি কঠোর শাসনের ভেতর দিয়ে বা নিয়মের ভেতর দিয়ে বড় হয়, তারা ডিসিপ্লিন হওয়ার পাশাপাশি তারা কিন্তু তাদের অনেক ইমোশনের বিষয়গুলোকে সাপ্রেস করে রাখছে। তো এই যে আমি আমার ইমোশনাল বিষয়গুলোকে সাপ্রেস করে রাখছি, সেটাই যদি আনরিজলভ অবস্থায় থেকে যায়, সেটাই আমার পরবর্তীতে গিয়ে আমার একটা হতে পারে অ্যাংজাইটির কারণ, হতে পারে ডিপ্রেশনের কারণ। তো সেই জায়গায় প্যারেন্টিংয়ের প্যাটার্নটা যদি আমরা একটু দেখি যে সে কোন ধরনের প্যারেন্টিং স্টাইলে বড় হয়েছে, সেটার উপর বেস করেও কিন্তু আসলে বলা যায় যে বাচ্চাটার পরবর্তীতে এই ধরনের মানসিক সমস্যাগুলো ডেভেলপ করার চান্সেস আছে কি নেই। আচ্ছা, প্যারেন্টিং এর স্টাইলের কথা যদি চলেই আসলো, আমরা সবসময় চিন্তা করি যে আদর্শ প্যারেন্টিং বলতে আসলে আমরা কি বুঝি। সেই ক্ষেত্রে তো প্রত্যেকটা বাচ্চা ইউনিক, প্রত্যেকটা বাচ্চার তাদের আবেগের বিকাশগুলোও আসলে ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। তো সেই বিষয়টা নিয়ে আসলে কোন প্যারেন্টিং স্টাইলটা আসলে আপনি আদর্শ বলবেন? আসলে এই যে প্রথমে আপনি বলে নিয়েছেন যে প্যারেন্টিং এর প্রতিটা বাচ্চা ইউনিক, তো সেই জায়গায় আমি বলবো যে প্যারেন্টিং এর আসলে কোনো স্পেসিফিক গাইডলাইন নেই যে আমি ওটা বলতে পারবো যে এক্স্যাক্টলি এই রুলগুলো ফলো করলে একটা বাচ্চাকে আমি একদম পরিপূর্ণ আদর্শ কনফিডেন্ট বাচ্চা হিসেবে বড় করতে পারবো, যে কিনা সব ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করতে পারবে। কিন্তু ওই যেহেতু গাইডলাইন নেই, তারপর আমরা কিছুটা তো হোপ রাখতে পারি যে পজিটিভভাবে কিভাবে বাচ্চাকে বড় করা যায়। তো আমি যদি বলি যে এখানে প্যারেন্টিংয়ের 4টা স্টাইল আছে, তো ওই 4টা স্টাইলের মধ্যে আসলে আমি বলবো যে অথরিটেটিভ যে প্যারেন্টিংয়ের স্টাইলটা, ওইটা কাজ হচ্ছে গিয়ে যে বাচ্চার সাথে কমিউনিকেশনটা খুব স্ট্রং থাকে এবং খুব পজিটিভ থাকে। ওখানে বাচ্চার কথাগুলোকে শোনা হয়। বাচ্চা কিছু বললে তাকে এটা বলা হয় না যে যাও পরে আসো, এক্স্যাক্টলি যাও পরে আসো, তুমি এখন কথা বলতে পারছি না, তোমার সাথে পরে কথা বলবো। তো এই যে বাচ্চাকে তখন প্রতিনিয়ত বাচ্চার সাথে ভালো করে কমিউনিকেট করা হয়, প্রবলেম সলভিংয়ের দিকে আগানো হয়, তার সাথে ডিসকাস করা হয়। তো এই বিষয়গুলো বাচ্চাকে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ফিল করে যে ইয়েস আই এম হার্ড, এবং ওর মধ্যে সেন্স অফ বিলঙ্গিংনেস জিনিসটা কাজ করে। এবং হচ্ছে না বললেও বাচ্চাটাকে সেটার যৌক্তিকতা বোঝানো হয়। এক্স্যাক্টলি, যদি আমি নাও বলি আমি সেটা কেন বলেছি না, কেননা দেখা যায় কি আমাদের সমাজে আমরা বাচ্চাকে না কোনো কিছু বুঝিয়ে বলি না। হয়তো বাচ্চা আমরা কোনো একটা অনুষ্ঠানে আছি বা কিছু করছি, বাচ্চাটা হঠাৎ করে আইসক্রিম খেতে চলো সবার সামনে, অন্যান্য বাচ্চারাও খেলছে। এখন আমার বাচ্চাটা আইসক্রিম খেতে চলে, কারণ ওই যে বললাম তার তো ইমোশন অফ মানে বান্ডেল অফ ইমোশনস, তো সে হয়তো অত কিছু বোঝেনি যে অন্য সবাইকে দিতে হবে বা খাওয়াতে হবে, সে শুধু তার নিডটা ফুলফিল করতে চাচ্ছে। তো সেই জায়গা থেকে সে হয়তো চাইলো, মা তো এখন লজিক্যাল মাইন্ডটা স্ট্রং, মা তখন বললো যে না এখন দেওয়া যাবে না। বাচ্চাটা বলছে কেন দেওয়া যাবে না, এখনই দাও। তখন মা যদি তাকে একটু বুঝিয়ে বলে, আমার মনে হয় এটা খুব ভালোভাবে কাজ করবে। কারণ 8-9 বছরের বাচ্চা বা 6-7 বছরের বাচ্চাও কিন্তু তাকে যদি ব্যাখ্যা করা হয় যে আসলে কেন এখন দেয়া যাচ্ছে না, সে কিন্তু বোঝে।